আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ক্লাস বিউপির জন্য ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা ম্যাথ পড়বো এবং দেখবো বিউপিতে ঠিক কোন ধরনের ম্যাথ আসে। তো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কে কোথা থেকে লাইভ দেখছো, একটু কমেন্টে জানিয়ে দাও। ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। আমরা খুবই দ্রুত লাইভ ক্লাসটা শুরু করে ফেলবো, এবং আজকে ক্লাসে আমরা বিউপির ম্যাথ নিয়ে তোমাদের যে মনের ভিতরে একটা ভীতি আছে, সেই ভীতি ইনশাআল্লাহ অনেকটা দূর হয়ে যাবে আজকে ক্লাসটা করলে। তো যারা যারা ক্লাসে জয়েন হয়েছে অলরেডি, তারা প্লিজ একটু মেনশন করে দাও বন্ধুদেরকে এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। ওকে, ঠিক আছে? তো তারা একটু জয়েন করে ফেলো। আশা করি তোমরা আজকের এই ক্লাসটা করে হতাশ হবে না। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি, শুনি তোমরা কি বলছো না বলছো সেটা দেখি। ওকে, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা লাস্ট বছরের অর্থাৎ 22-23 সালের বিউপি থেকে আসা 10টা প্রশ্ন সলভ করব, যে প্রশ্নগুলো বিউপি তে এসেছিল। ঠিক আছে? সো একটু দেখি তোমাদের রেসপন্স, তোমরা কে কে জয়েন হয়েছো অলরেডি আমাদের সাথে। ওকে, ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দিই আমাদের ক্লাস কার্যক্রম, যেখানে আমরা বিউপির ম্যাথ নিয়ে আলাপ আলোচনা করব। কি নিয়ে আলাপ আলোচনা করব? বিউপির ম্যাথ নিয়ে আলাপ আলোচনা করব। ওকে, সো দেখো বেসিক্যালি এই প্রশ্নগুলো, এখানে আমি 10টা প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলো বিউপিতে আসছিল প্রিভিয়াস সালে। বিউপিতে এই প্রশ্নগুলো এসেছিল। এই প্রশ্নগুলো সবগুলো 22-23 সালের প্রশ্ন। ওকে, 2022-23 সালে এই প্রশ্নগুলো আসছিল। তো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে ভাইয়া বিউপির ম্যাথটা ইংলিশে থাকে, কিভাবে করে করব না করব, এরকম একটা চিন্তা ভাবনা অনেকে আমরা করে থাকি। কিন্তু টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, আমরা আছি ইনশাআল্লাহ, এই ভয়টা জয় করে ফেলবো। ওকে, সো খেয়াল করে দেখো, ফার্স্ট যে ম্যাথটা, এই ম্যাথটাতে কি বলছে? এই ম্যাথে তোমাকে বলছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 5 and the difference of their square is 135. The sum of the number is, খেয়াল করে দেখো, the difference of two number, দুইটা নাম্বারের ডিফারেন্স বলেছে। সো দুইটা নাম্বার ধরেই নাও, একটা নাম্বার a আর একটা নাম্বার b, এবং এই দুইটা নাম্বারের ডিফারেন্স কত? 5। এখন বলতেছে and the difference of their square, এই দুইটা নাম্বারের স্কয়ার কত? the difference of their square, অর্থাৎ এই দুইটা নাম্বারের স্কয়ারের ডিফারেন্স 135। তার মানে বলছে a, তুমি ধরো একটা নাম্বারের স্কয়ার a স্কয়ার আর একটা নাম্বারের স্কয়ার b স্কয়ার, এই দুইটা নাম্বারের ডিফারেন্স কত? 135। এখন কোশ্চেনে তোমাকে বলছে the sum of the number is, অর্থাৎ এই দুইটা নাম্বারের সামেশন কত, অর্থাৎ a plus b is equal to what? সো এখন এই ম্যাথ আমরা কিভাবে করে সলভ করতে পারি একটু চিন্তা করে দেখেন। মনে আছে ক্লাস 7 এর কথা, যে ক্লাস 7 এ আমরা শিখেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র কি? a প্লাস b a মাইনাস b। তাহলে দেখো তো, আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান এখানে যদি লিখি a প্লাস b a মাইনাস b, আশা করি তোমরা কেউই আপত্তি করবে না। ওকে, এইবার খেয়াল করে দেখো, আমরা এবার যেটা করব সেটা হলো, এইখানে কি আছে a প্লাস b, এখানে কি আছে a মাইনাস b is equal to 135। এখন দেখো তো a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান 5। সো আমি a মাইনাস b এর মানটা বসিয়ে দেই। তাহলে আমি লিখতে পারি a প্লাস b into 5 is equal to 135। কেন এখানে 5 লিখলাম? কারণ a মাইনাস b এর মান 5। এবার আমরা কি করব? আমি a প্লাস b এর মান লিখতে চাই। সো এই পাশে 5, এই পাশে গুণ আছে, আমি যদি তাকে কি ওই পাশে পাঠিয়ে দিই, এক পক্ষ থেকে আরেক পক্ষ পাঠিয়ে দিই, তাহলে তার চিহ্নের কি পরিবর্তন ঘটবে? এই পাশে গুণ আছে, সে পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 5 এর পাশে গুণ, এর পাশে গেলে ভাগ হলো। তাহলে কত হলো? এখন কাটাকাটি করব, কাটুস করব। দেখো 5 দ্বারা যদি এখানে কাটুস করি, তাহলে কত পাবা? 5 এ 2 এ 10, 3 আর 5 এ 35, 5 7 এ 35। তাহলে সঠিক आंसर কত? সঠিক आंसर হলো 27। তাহলে দেখো তো, এই যে সঠিক आंसर আমরা পেয়ে গেছি। সঠিক आंसर কত? 27। সঠিক आंसर কত? সঠিক आंसर হলো 27। ওকে, সো আশা করি যারা যারা ক্লাসে জয়েন করে ফেলছো, বিউপির ম্যাথ কেমনে করে সহজে করা যায় ভাইয়া, ইংলিশ ভার্সনে কিভাবে করে অ্যানসার করব, এই কোশ্চেনগুলো দূর হয়ে যাবে। এটা নিয়ে আমাদেরকে আর চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ,
তোমরা একটু মাথায় রাখবা, তোমরা একটু মাথায় নিবা, সেটা কি? সেটা হলো যে যেই টার্মিনোলজি গুলো আমি তোমাদেরকে বলে দেবো, এটার একটু খাতা কলম নিয়ে বসবা। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, এবং যারা যারা অলরেডি ক্লাসটাতে জয়েন হয়ে গেছো ভাইয়া, আপুরা যারা যারা ক্লাসটাতে জয়েন হয়ে গেছো, তারা একটু যেটা করবা সেটা হলো শেয়ার করে দাও, মেনশন করে দাও, বন্ধুদেরকে জানায় দাও। ওকে, তো দেখো প্রথম ম্যাথের অ্যানসার আমাদের হয়ে গেছে। আমি 2 নাম্বার ম্যাথে যাব। 2 নাম্বার ম্যাথটা খুব কিউট। কেন কিউট দেখো, এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে পড়ি। ম্যাথ ভালো করে যদি সলভ করতে চাই তাহলে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এই ম্যাথে তোমাকে বলতেছে the sum of 3 numbers is 68। তার মানে তিনটা নাম্বারের সামেশন কত? 68। if the ratio between first and second be 2:3, বলা হচ্ছে প্রথম দুইটা নাম্বারের রেশিও, রেশিও হলো অনুপাত, রেশিও মানে হলো অনুপাত, আমরা অনুপাত করেছিলাম না, সেটাই হলো রেশিও। বলা হচ্ছে যে প্রথম দুইটা নাম্বারের অনুপাত 2:3 and that between second and third 5:3, অর্থাৎ 2 নাম্বার আর 3 নাম্বার নাম্বারটার অনুপাত কত? 5:3। এখন তোমাকে বলছে that the second number is, 2 নাম্বার সংখ্যাটি কত? এখন দেখো, চিন্তা করো যে ফার্স্ট নাম্বার আর রেশিও যদি করি, তোমার কি বলছে সেকেন্ড নাম্বার, এই দুইটা নাম্বারের রেশিও কত? এই দুইটা নাম্বারের রেশিও কত? 2:3। ওকে, আচ্ছা এখন বলতেছে সেকেন্ড এন্ড থার্ড নাম্বার, এই দুইটা নাম্বারের রেশিও কত? 5:3। তাহলে সেকেন্ড নাম্বার is to কত? থার্ড নাম্বার রেশিও কত? 5:3। ওকে, আচ্ছা এখান থেকে তোমাকে কি বের করতে বলছে? সেকেন্ড নাম্বার। এখন বাংলায় আমরা পড়ছি না ধারাবাহিক অনুপাত, ছোটবেলা ধারাবাহিক অনুপাত কিন্তু আমরা করেছিলাম। ওকে, এইটাকে এই ইংলিশে বলা হয় কনজিকিউটিভ রেশিও। সেই সিস্টেমটা আমরা করব। সেটা কি? আমরা দুটো অনুপাত লিখি, 2/3 একটা অনুপাত, আর একটা অনুপাত হলো 5/3। এবার আমি কি করব? দুইটার সাথে মাল্টিপ্লাই করব। কি দ্বারা মাল্টিপ্লাই করব সেটা চিন্তা করি। এটার ক্ষেত্রে প্রথম অনুপাতের সাথে পরের অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি, মনে আছে যে অনুপাতের ক্ষেত্রে প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি, পরের রাশিটাকে বলা হয় উত্তর রাশি বা পূর্ব পদ, পর পদ। এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ছিলাম। ভাই এগুলোকে ইংলিশে কি বলে? ইংলিশে ওই যে পূর্ব রাশিটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আর উত্তর রাশিকে বলা হয় সাবসিকুয়েন্ট। কি বলা হয়? সাবসিকুয়েন্ট। অ্যান্টিসিডেন্ট আর কি সাবসিকুয়েন্ট বলা হয়। এবার খেয়াল করে দেখো, আমি কি করব যে এই অনুপাতটার সাথে এই অনুপাতের পূর্ব রাশিটাকে মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কত পেলাম? এই অনুপাতটার নাম হলো 10/15। এবার আমি কি করব? এটার সাথে আগেরটার পরের যে রাশিটা আছে উত্তর রাশি অথবা সাবসিকুয়েন্ট, এইটাকে মাল্টিপ্লাই করব 3। তাহলে কত পাইলাম? 50/কত? 9। খেয়াল করে দেখো, দুটো অনুপাত দিয়ে দিছে তো। দুইটা অনুপাত দিয়ে দেওয়ার পর আমি কি করলাম? আমি এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। কিভাবে করে করব? ক্লাস 7 এ থাকতে করেছিলাম ভাইয়া। সেটা কিভাবে করে? সেটা হলো এই অনুপাতটার সাথে এই অনুপাতের কি পূর্ব রাশি, আবার এইটার সাথে তার আগেরটা উত্তর রাশি গুণ করে দিব। ফলে আমি অনুপাত পেলাম এখানে কি বলেন তো? 10:15:9, অর্থাৎ প্রথমটা 10, পরেরটা 15, পরেরটা 9। কিভাবে করে এগুলো চিন্তা করলেন ভাইয়া? একটু খেয়াল করে দেখেন, একটু বোঝেন। এখন এই যে এই জায়গাটাতে আনডু করেন, ওই আনডু করেন এখানে, তাই হ্যাঁ, এখন চেঞ্জ করবেন। ওইখানে আনডু করে নিচে ডান সাইড আরেকবার আরো যান, ডানে যান। ওই যে তীর চিহ্নটা দেখেন, এই তীর চিহ্ন, এটা এর পাশেটা, ওর পাশেরটা, এটা ওর পাশেরটা, এটা ডানে 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 ডানে, এটা হ্যাঁ এটা। আরেকবার দেন, আরেকবার দেন। সো খেয়াল করে দেখো, এই যে আমি যে এটা পেলাম, আমার দুইটা অনুপাত চলে আসলো। সেটা কি একটু প্রবলেম হয়েছিল, যাই হোক সমস্যা নেই। ওকে, একটু খেয়াল করে দেখি, 10:15:9 পাইলাম। এটা কিভাবে করে পাইলাম ভাইয়া? একটু খেয়াল করে দেখেন। আমি যেটা পেয়েছিলাম সেটা হলো এই রকম, আমি 10:15:9 পেয়ে গেলাম। কিভাবে করে পাইলাম আমি আরেকবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে
আচ্ছা একটু প্রবলেম হয়েছে মনে হয়, যাক সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এখন আমি একটু খেয়াল করে দেখি, তার মানে আমি 2:3 পেয়েছিলাম আর 5:3 পেয়েছিলাম। আমি যেটা করলাম ভাইয়া, এইটা 2/3 ছিল, এখানে 5/3 ছিল, আমি এটাকে মাল্টিপ্লাই করছি, এখানেও মাল্টিপ্লাই করছি। কি মাল্টিপ্লাই করছি? এটার সাথে এটার পূর্ব রাশিকে 5 আর 5, এটার সাথে এটার উত্তর রাশিকে 3 × 3, তাহলে 10/15 আর 15/9। তাহলে এখন দেখো তো একটা অনুপাত কত, 10:15, একটা হলো 15:9। যখন দুইটা অনুপাত থাকবে 10:15, 15:9, তখন আমি এটাকে লিখতে পারবো 10:15:9। এটা মাথায় রাখবেন। দেখেন তো, কারণ কি দেখেন তো, এটার উত্তর রাশি আর এটার পূর্ব রাশি কিন্তু সেম। যেহেতু সেম, এখন এটাকে আমি তিনটা রাশি আকারে প্রকাশ করতে পারবো। এটাই হলো কি ধারাবাহিক রাশি, সেটা আমরা করছিলাম ক্লাস 7 এ। এই যে আমি এটা বের করে নিলাম, তার মানে একটা হলো 10, একটা হলো 15, একটা হলো 9, নতুন একটা আমি রেশিও বা নতুন একটা অনুপাত আমি পেয়ে গেলাম। এখন আপনারা মাথায় রাখবেন, সেটা কি মাথায় রাখবেন? এখন আপনারা যেটা মাথায় রাখবেন সেটা একটু খেয়াল করে দেখেন। এই যে 10:15:9 পেলেন আপনি, 10:15:9। এখন বলছে that sum of three numbers is 68। তাহলে আপনি ধরেই নেন প্রথম নাম্বারটা 10x, পরের নাম্বারটা 15x, তারপরটা 9x is equal to 68। তিনটা নাম্বারের সামেশন কত? 68। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে 68 যখন পেলেন আপনি, 10 আর 15 25 আর 9 মিলে 34। তো 34x is equal to কত? 68। সেখান থেকে আপনি x এর ভ্যালু কত পাবেন বলেন তো? 68 ডিভাইডেড বাই 34 মানে 2। x এর মান আপনি 2 পেয়ে গেছেন। তাহলে প্রথম নাম্বারটা কত? 10 × 2 মানে 20। পরের নাম্বারটা কত? 15x মানে 15 × 2 মানে 30। তাহলে পরের নাম্বারটা কত আসছে দেখছো? অ্যানসার তাহলে কত হবে? 30। যদি তোমাকে বলতো 3 নাম্বার মানটা কত হতো, তাহলে তুমি 9x। 9x মানে কি ভাইয়া? 9 × 2, 9 × 2 মানে কত? 28। ওকে, আশা করি ক্লিয়ার, প্রবলেম নাই। তারপর যদি প্রবলেম থাকে কমেন্টে জানাতে পারো, আমরা দরকার হলে তোমার প্রবলেম আরেকবার সলভ করব। ওকে, ঠিক আছে। ঠিক আছে, সো ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও আমাকে, একটু তোমরা জানিয়ে দাও তোমরা ক্লিয়ার কি ক্লিয়ার না। ঠিক আছে, যারা যারা আছেন, মাপতুন হোসেন তাজ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মাপতুন হোসেন তাজ এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। গত বছর সে তোমাদের সাথে তোমাদের মতো ভর্তি অ্যাসপায়ারেন্ট ছিল। যাই হোক, আমরা তার জন্য কনগ্রাচুলেশন এবং শুভকামনা জানাই। আমাদের 2 নাম্বার ম্যাথ শেষ হয়ে গেল, আমরা এখন 3 নাম্বার ম্যাথে চলে যাব। ওকে, সো খেয়াল করে দেখো এই ম্যাথটাতে সুন্দর করে কি বলছে, কিউট করে, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন হ্যাজ দ্য স্মলেস্ট ভ্যালু। কোন ফ্র্যাকশনটার সবচেয়ে স্মলেস্ট ভ্যালু আছে? 8/7, 10/9, 21/20 and 1013 ডিভাইডেড বাই 1012। তো এই ধরনের ম্যাথ কিভাবে করে সহজে সলভ করা যায় ভাইয়া? একটু চিন্তা করে দেখেন। এই ধরনের ম্যাথ যখন আপনার থাকবে, তখন আপনি যেটা করবেন দেখেন, এখানে 8/7, 10/9, চারটা অপশনকে আমি পাশাপাশি লিখলাম, 21/20, 1013 ডিভাইডেড বাই 1012। একটু খেয়াল করে দেখেন, চিন্তা করে দেখেন তো, সবগুলো জাস্ট একটার পরে কনজিকিউটিভ নাম্বার, অর্থাৎ পাশাপাশি সংখ্যা। 7 এর পরের সংখ্যা 8, 9 এর পরের সংখ্যা 10, 20 এর পরের সংখ্যা 21 এবং 1012 এর পরের সংখ্যা 1013। এখন আমরা জানি উপরে যারা থাকে তাদেরকে বলা হয় লব, নিচে যারা থাকে তাদেরকে বলা হয় হর। লবকে ইংলিশে কি বলে এই টার্মটা তো জানতে হবে, যেহেতু বিউপিতে আমরা পরীক্ষা দিব, আমাদেরকে ইংলিশ টার্মগুলো একটু জানতে হবে। যারা যারা খাতা কলম নিয়ে বসছেন তারা লিখে নেন। লবের নাম হলো ডিনোমিনেটর, ওকে। আর হরের নাম কি? নিউমেরেটর। এটা জেনে নিতে হবে, কারণ পরীক্ষা এই টার্মগুলো দিয়ে প্রশ্ন থাকতেই পারে অন্য প্রশ্নে। তো এখন দেখেন, কে বড়, লব বড় নাকি হর বড়? আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় লব বড়। যখন আপনার এইরকম লব বড় থাকবে, লব কি থাকবে? বড় থাকবে এবং কনজিকিউটিভ নাম্বার থাকবে। খেয়াল করে দেখেন,
কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার মানে কি? ধারাবাহিক সংখ্যা, একটির পরের সংখ্যা, পরবর্তী সংখ্যা। তো যখন লব বড় থাকবে এবং কনজিকিউটিভ নাম্বার বড় থাকবে, তখন সবচেয়ে ছোট হবে যেইটা এই চারটা অপশনের মধ্যে যেটার মান সবচেয়ে বড়। অর্থাৎ দেখেন 1013, 1012, তাহলে দেখেন এইটার মানে নিশ্চয়ই 21 থেকে 1013 অনেক বড় একটা সংখ্যা, 20 থেকে 1012 অনেক বড় একটা সংখ্যা। অর্থাৎ যত বড় হবে, যদি তোমার লবটা বড় থাকে, এই ধরনের যদি তোমাকে প্রবলেম দেয়, তাহলে তুমি বুঝবা যে লব বড় এবং কনজিকিউটিভ নাম্বার, তাহলে যত বড় হবে মানগুলো সেটা সবচেয়ে ছোট হবে। তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে ছোট হলো এইটা। আর না হলে তুমি ভাগ করে দেখতে পারো, তোমার যদি সময় থাকে তুমি ভাগ করে দেখতেই পারো। ওকে, নাগিব মাহবুজ কাব্য ভাইয়া খুবই ভালো, বাংলাদেশের একজন জনপ্রিয় সাধারণ জ্ঞান শিক্ষক আমাদের ক্লাসে উপস্থিত হয়েছে। তাকে আমাদের ক্লাস থেকে কি বলবো, স্যালুট জানাই, সম্মান জানাই, সালাম জানাই। যাই হোক, আমরা ওকে, সো এখন খেয়াল করে দেখি, আমরা মোটামুটি 3 নাম্বার কোশ্চেন সলভ করতে পারছি। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এরকম আপনি দেখাইলেন, কিন্তু প্রশ্নে যদি এরকম থাকতো যে উপরে 7টা উপরে চলে আসলো, নিচে 8 চলে আসলো, উপরে 9 নিচে 10 চলে আসলো, উপরে 20 নিচে 21, অথবা উপরে 1013 নিচে 1012, যদি এইরকম থাকতো, অর্থাৎ খেয়াল করে দেখো এই জায়গায় আবার কে বড় বলো তো, লব বড় নাকি না? লব এখানে ছোট, এখানে লব যদি ছোট হতো তখন আমরা কি করতাম দেখি, কে বলতে পারবা? যদি লব ছোট হতো তাহলে কি করতে হবে, কে বলতে পারবা বলেন তো? খেয়াল করে দেখেন, কে বলতে পারবেন? আমি একটু আপনাদের কমেন্ট দেখি আপনাদের কমেন্ট, কে কমেন্ট করেন। এই চারটা অপশনের মধ্যে কোনটা সব থেকে ছোট্ট হবে সেটা একটু দেখি আপনারা কে পারেন। অর্থাৎ এইভাবে না, পরীক্ষা হলে যদি অন্যভাবে চলে আসতো তখন আমরা কি করতাম সেটা একটু দেখেন। তখন কিন্তু ঘটনা উল্টা হইতো, অর্থাৎ যদি এইরকম থাকতো যে লবটা ছোট হর বড়, তখন এইটাই হতো সবচেয়ে বড় আর এটা হতো সবচেয়ে ছোট। ঠিক আছে, ওকে, বুঝাইতে পারছি? অর্থাৎ যখন লবটা কি থাকতেছে বড়, হর যখন ছোট, তখন সবচেয়ে যে লার্জেস্ট নাম্বারগুলো দেখতেছি না, সেই লার্জেস্টটা হচ্ছে সবচেয়ে ছোট। কিন্তু যদি ঘটনা উল্টা হইতো যে লব ছোট হর বড়, তাহলে লার্জেস্টটাই সবচেয়ে বড় হতো। ঠিক আছে, তো আশা করি আমাদের এটাতে প্রবলেম হবে না। এবার আমরা আরেকটা ম্যাথে চলে আসি। খেয়াল করে দেখেন এই ম্যাথে আপনাকে কি বলছে। এই ম্যাথে আপনাকে বলছে, if the value of a certain fraction is equal to 0.4 and the denominator of the fraction is 15, then the numerator of the fraction, তার মানে খেয়াল করে দেখো এখানে বলছে if the value of a certain fraction, কোন একটা ভগ্নাংশের মানে ভ্যালু হলো 0.4। তুমি জানোই না, কিন্তু তুমি বুঝতেছো একটা ভগ্নাংশ আছে যেটার ভ্যালু কত বাবা, 0.4। আর বলছে and the denominator of the fraction is কি, 15, এবং এই ফ্র্যাকশনটা ডিনোমিনেটর মানে কি, লব, ডিনোমিনেটর কত, 15। তার মানে and the denominator of the fraction is 15, then the numerator of the fraction, তাহলে তোমাকে কি বের করতে হবে, নিউমেরেটর। তুমি ধরে নাও নিউমেরেটর যেহেতু জানোই না, নিউমেরেটরটা x, তাহলে নিউমেরেটর কত, x। তাহলে দেখো তো ডিনোমিনেটর পেয়ে গেলাম, নিউমেরেটর পেয়ে গেলাম, যেটা ভ্যালু কত, 0.4। এইটা থেকে ভাইয়া x বের করার কোনো ব্যাপার, আশা করি এটাতে তোমাদের প্রবলেম হবে না, কারণ আমরা জানি যে 15/x যদি থাকে 4, আমি যদি দেখি ডেসিমেলের জন্য একটা 1, ডেসিমেলের পর একটা নাম্বার 0, আমি যদি এখন ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 4 আর x মাল্টিপ্লাই করলে কত হবে, 4x, 10 আর 15 মাল্টিপ্লাই করলে কত হবে, 150। হ্যাঁ,
খুব ভুল তুলছে নাকি? কি ভুল তোলা এসছে এটা নাকি? সরি, একটু খেয়াল করে দেখো, if the value of a certain fraction is equal to 0.4 and the denominator, denominator মানে তো হর, একটু খেয়াল করে দেখো, a little bit mistakes, ওকে খেয়াল করে দেখো, ডিনোমিনেটর মানে হর, অর্থাৎ হর হবে 15 আর আমার এখানে নিউমারেটর বের করতে হবে। কি বের করতে হবে? নিউমারেটর বের করতে হবে। সো নিউমারেটরটা আমরা কিভাবে করে বের করব সেটার দিকে একটু তাকাই। খেয়াল করে দেখো যে এই জায়গাটা থেকে বাকিটা তোমাদের জন্য সহজ, কারণ এই 15 মাল্টিপ্লাই করো, তাহলে 4 × 15 ডিভাইডেড বাই 10, তাহলে 60/10 ইজ ইকুয়াল টু কত? 6। তাহলে x এর ভ্যালু কত আসলো? 6 চলে আসলো। এই যে 6 অ্যান্সার পেয়ে গেছি। মাথায় রাখতে হবে ডিনোমিনেটর মানে কি? ডিনোমিনেটর মানে হলো হর আর নিউমারেটর মানে লব। তো হর তো নিচে বসে, আর মানে ম্যাথ হলো খুব মানে কিউট একটা বিষয়, এটা সত্য। আবার ম্যাথ আবার একটু ডেঞ্জারাসও বটে। কিরকম? যদি আমরা একটু ভুল দেখি বা একটু ভুল চিন্তা করি বা একটু ভুল অনুভব করা শুরু করি, কনসেন্ট্রেশন যদি একটু ডান থেকে বামে চলে যায়, তাহলে কিন্তু কোশ্চেন ভুল আসবে। এক্ষেত্রে ম্যাথের যে ম্যাথে পরীক্ষায় পার্টিসিপেট করবে শুধু সে না, যে ম্যাথের টিচার তারও ভুল হয়ে যাবে যদি সে ঠিকঠাক কনসেন্ট্রেশন না দেয়। ওকে, সো আশা করি আপনাদের এই বিষয়গুলো প্রবলেম থাকার কথা না, এই ম্যাথে প্রবলেম থাকার কথা না। তারপর একটু আপনাদেরকে কমেন্ট পড়ে আসি। ওকে, আচ্ছা, অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে গেছেন। তো যাই হোক, কারো ডাউট থাকলে আমাদেরকে জানাতে পারেন। রূপা দেবনাথ, আমিও চলে আসলাম ভাইয়ার ক্লাস করতে, এডমিশন টাইমটার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, অনেক স্টুডেন্ট যারা এডমিশন টাইমে ছিল তারা অনেকেই তাদের অনেকের আমার ক্লাস নেওয়ার সৌভাগ্য হয়েছিল, তাদের সৌভাগ্য হয়েছিল কিনা আমি জানি না। তো যাই হোক, তাদের সবার জন্য শুভকামনা। দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা সবাই 5 নাম্বার ম্যাথটাতে চলে আসি। 5 নাম্বার ম্যাথে কি বলছে? 5 নাম্বার ম্যাথে বলছে ইন এ ক্লাস 25% অফ দ্য স্টুডেন্টস ভোটেড ফর মিস্টার এক্স। তার মানে মিস্টার এক্স কে 25% স্টুডেন্ট কি দিয়েছে? ভোট দিয়েছে। 2/3 অফ দ্য রিমেইনিং স্টুডেন্ট ভোটেড ফর মিস্টার ওয়াই। বাকি স্টুডেন্টের 2/3 2/3 ভোট দিয়েছে কাকে? মিস্টার ওয়াই কে। দ্য রিমেইনিং 11 স্টুডেন্টস ডিডন্ট কাস্ট দেয়ার ভোটস। বাকি 11 জন স্টুডেন্ট তাদের ভোট দেয় নাই। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস? ক্লাসে টোটাল স্টুডেন্টস কত? ওকে, ধরেই নাও টোটাল স্টুডেন্টস এক্স। টোটাল স্টুডেন্ট কত? এক্স, তুমি ধরেই নাও। আচ্ছা, টোটাল স্টুডেন্ট যদি এক্স হয়, তাহলে 25% স্টুডেন্ট ভোট দিছে কাকে? এক্স কে। তাহলে এক্স সাহেব ভোট পায়। খেয়াল করে দেখো, এখানে এই কনফিউজিং নাম দিয়ে দিছে এক্স। তো যাই হোক, মিস্টার এক্স কত ভোট পায় সেটা একটু চিন্তা করে দেখো। সে পায় 25% অফ এক্স ভোট। টোটাল ভোট কত? এক্স, তার মধ্যে 25% কে পাইছে? মিস্টার এক্স পেয়েছে। মিস্টার এক্স একজন ব্যক্তি, আর আমি যে এক্স এর কথা বলছি এটা হলো টোটাল যে ভোটটা তার সংখ্যা। তাহলে মিস্টার এক্স ভোট পেয়েছে 25 ডিভাইডেড বাই 100 অফ মানে কি ভাইয়া? মাল্টিপ্লাই 25/4 মানে 25 দ্বারা 4 কে ডিভাইড করলে আমি কি পাবো? 100 পাবো। তাহলে আমি এখান থেকে পেলাম x/4। তাহলে আমি বুঝতে পারতেছি এই যে এই লোকটা কোন লোক? এই এক্স, এই বেটা ভোট পাইছে x/4। এই বেটা কত ভোট পাইছে? x/4 ভোট পাইছে। তারপর দেখো 2/3 অফ দ্য রিমেইনিং স্টুডেন্টস। টোটাল স্টুডেন্টস ছিল ভাইয়া x জন, ঠিক আছে? তার মধ্যে x/4 জন তো ভোট দিয়েই দিছে মিস্টার এক্স কে। দেওয়ার পরে যে লোকটা থাকলো, টোটাল লোক ছিল কতজন? x জন। তা থেকে x/4 এই বেটারা মিস্টার এক্স কে ভোট দিয়েই দিছে। বাকি থাকে যারা বলছে 2/3 অফ দ্য রিমেইনিং স্টুডেন্টস। রিমেইনিং স্টুডেন্টস কত? টোটাল ছিল x জন, তা থেকে x/4 জন ভোট দিয়ে দিছে। এদেরকে বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পরে যা থাকবে x - x/4, সেটার 2/3 অফ স্টুডেন্টস, সেটার 2/3 অফ স্টুডেন্টস ভোট দিছে কাকে? y কে ভোট দিছে।
এরা ভোট দিছে ওয়াই কে আর এরা ভোট দিছে এক্স কে। কথা কি ক্লিয়ার? এখন বলছে দ্য রিমেইনিং 11 স্টুডেন্টস ডিডন্ট গিভ ভোট, বাকি 11 জন ভোট দেয় নাই। ক্লাসে টোটাল স্টুডেন্টস কত? তাহলে মিস্টার এক্স সাহেব এই বেটা ভোট পাইছে x/4। মিস্টার ওয়াই কতটুকু ভোট পেয়েছে? টোটাল স্টুডেন্ট এক্স থেকে x/4 কে বাদ দিছি, কারণ ওরা তো এক্স সাহেবকে ভোট দিয়ে দিছে। তাহলে x - x/4 অর্থাৎ বাকি যে স্টুডেন্ট তার 2/3 ভোট পেয়েছে কে? মিস্টার ওয়াই। তাহলে মিস্টার ওয়াই ভোট পেয়েছে এইটা x - x/4 ইন্টু 2/3। আর ভোট দেয় না কয়জন? 11 জন প্লাস 11 ইজ ইকুয়াল টু কত? টোটাল স্টুডেন্ট কত বললাম বলো তো? টোটাল স্টুডেন্ট বললাম x, টোটাল স্টুডেন্ট হলো x। এই যে দেখো আমি কিন্তু ইকুয়েশন পেয়ে গেছি, আমি ইকুয়েশন পেয়ে গেছি। এই ইকুয়েশনে এই x/4 হলো যারা x সাহেবকে ভোট দিছে, আর x - x/4 ইন্টু 2/3 এরা কারা? এরা হলো y সাহেবকে ভোট দিছে। আর এই 11 এরা কে? এই বেটা কাউকে ভোটই দেয় না এরা কাউকে। এই সবগুলো সামেশন মিলে কত হলো? x। কথাই ক্লিয়ার? এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হলো নরমাল যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন করব। x/4 প্লাস, দেখো এখান থেকে আমি লসাগু এলসিএম করি, তাহলে নিচে x এর নিচে একটা 1 আছে, 1 আর 4 এর লসাগু 4, 1 4 এ 4 4x, 4 1 এ 4 1 x এ x 4x - x ইন্টু 2/3 প্লাস 11 ইজ ইকুয়াল টু x। আসলো 4x থেকে x বাদ দিলে আমি কত পাবো? 3x পাবো। তাহলে x/4 প্লাস 3x/4 ইন্টু 2/3 প্লাস 11 ইজ ইকুয়াল টু x পেয়ে গেছি। এখন এই জায়গাটা থেকে আমি কি কি করব একটু খেয়াল করে দেখো। মোটামুটি অনেক চিপা চুপা জায়গার মধ্যে চলেই গেছি। তো আচ্ছা, খুব কম স্পেস আছে, এটার মধ্যে আমি করে ফেলবো। একটু খেয়াল করব, একটু আমরা খেয়াল করব। আমার ভাইগনা মেসেজ দিছে, শান্ত পাটোয়ারি, ওয়ালাইকুম সালাম মামা। মামা আমি তোমাকে অনেক বেশি মিস করি। ওকে, সো খেয়াল করে দেখেন, বাকি পার্টটুকু আমরা করে ফেলি। একটু চাপা জায়গা হয়ে যাচ্ছে, এক সমস্যা নেই। এই জায়গার মধ্যে একটা লাইন লিখে ফেলি। x/4 3x এর সাথে 2 মাল্টিপ্লাই করলে যে আমরা যদি এখানে এই 3 আর এই 3 কেটে দেই, আচ্ছা, আর 2 আর 2 4, তাহলে উপরে x থাকে, নিচে 2 থাকে, প্লাস 11 ইজ ইকুয়াল টু x। যাই হোক, এখান থেকে বাকি ক্যালকুলেশনটা আশা করি আপনাদের প্রবলেম হওয়ার কথা না। এখান থেকে বাকি প্রবলেম মানে ক্যালকুলেশনটা আপনাদের প্রবলেম হওয়ার কথা না। একটু আপনারা নিচে 4 আর 2 এর লসাগু বের করে নেবেন। 4 আর 2 এর লসাগু কত? 4, তাই না? তারপরে 4 দ্বারা 4 কে ভাগ করলে এখানে পাবেন x পাবেন। আচ্ছা, 2 দ্বারা 4 কে ভাগ করলে আপনি 2 পাবেন, 2 দ্বারা x কে গুণ করলে পাবেন 2x। তারপরে 1 দ্বারা 4 কে ভাগ করলে আপনি পাবেন কত? 4, 4 দ্বারা 11 কে গুণ করলে আপনি পাবেন 44 ইজ ইকুয়াল টু x, এইরকম পাবেন। তো যাই হোক, সবকিছু মিলে ফাইনালি আপনার এখানে অ্যান্সার চলে আসবে 44। ঠিক আছে, আপনার অ্যান্সার এখানে চলে আসবে 44। একটু ম্যাথটা করলেই আপনার এই অ্যান্সারটা চলে আসবে। বাকিটুকু যেহেতু স্পেস কম আজকে, আরে বাবা, ওকে, এই বোর্ডটাতে আজকে আমার ফার্স্ট ক্লাস। সো যাই হোক, এরকম করে দিলে তো অন্য পেজে চলে যায়। আচ্ছা, সমস্যা নাই, পুরো স্লাইডই চলে যাচ্ছে। আচ্ছা, ওকে, ওকে, যাই হোক, সমস্যা নেই। তো এই হলো বিষয়, এই হলো বিষয়। আচ্ছা, এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব। এই ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ, সবাই একটু খেয়াল করে দেখবো। এই ম্যাথটা বলতেছে দ্য প্রাইস অফ কুকিং অয়েল হ্যাজ ইনক্রিজ বাই 25%, অর্থাৎ তেলের দাম 25% বেড়ে গেল। দ্য পার্সেন্টেজ অফ রিডাকশন দ্যাট এ ফ্যামিলি শুড এফেক্ট in the use of cooking oil so as not to increase the expenditure on this account is, মানে কি? মানে হলো যে এই যে the price of cooking oil, রান্না করা তেলের দাম বেড়ে গেছে 25%। এখন the percentage of reduction
দ্যাট এ ফ্যামিলি শুড এফেক্ট, অর্থাৎ একটা ফ্যামিলি তাহলে কি করবে, তার তো ইনকাম বাড়ে নাই, তার মানে সে কি করবে, ব্যবহার কমাবে। ব্যবহার কি কমাবে, পার্সেন্টেজ আকারে কমাবে। তো বলছে সে কতটুকু ব্যবহার কমালে সে প্রথমে যা খরচ করতো এখন তাই খরচ হবে, অর্থাৎ খরচের কোনো চেঞ্জেস আসবে না, খরচের কোনো কি আসবে না, চেঞ্জ আসবে না। ওকে, হ্যালো, হ্যাঁ 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 বলো, আমি অফিসে আছি, আসো। ওকে, সো এবার এই ম্যাথটা দিকে একটু খেয়াল করে দেখি, যদি এইরকম ম্যাথ থাকে যে ম্যাথগুলোতে কোনো কিছু দাম বেড়ে যায় কিন্তু ওই পার্সন কি করতে চায় না, খরচ বাড়াতে চায় না। ধরেই নাও ওই তুমি বা এই লোক পূর্বে খরচ করতো 100 টাকা, তেলের দাম আগে ছিল 100 টাকা, তেলের দাম 25% বেড়ে গেছে, তাহলে আগে যদি দাম ছিল 100 টাকা, এখন তাহলে ওই তেলের দাম কত হয়ে যাবে, 125 টাকা। কত হবে, 125 টাকা। তেলের দাম আগে ছিল 100 টাকা, এখন দাম বেড়ে গেছে কত পার্সেন্ট, 25%। তা 25% দাম যদি বেড়ে যায়, তাহলে আগে যদি 100 টাকা থাকে এখন দাম বেড়ে যায় কত হবে, 125 টাকা দাম হবে না, অবশ্যই হবে 125 টাকা। এখন খেয়াল করে দেখেন, বলছে দ্য পার্সেন্টেজ অফ, মানে যেহেতু আপনি খরচটা কমাতে চান, খরচ কমাতে চাইলে আপনাকে আগেও 100 টাকা খরচ করতেন, এখন ওই প্রোডাক্টের দাম 125 টাকা হয়ে গেছে, কিন্তু আপনার কাছে তো 125 টাকা নাই, আপনি 100 টাকাই খরচ করবেন, তাহলে আপনার কি করতে হবে, ব্যবহার কমাতে হবে। তাহলে আগে আপনি খরচ করতেন 100 টাকা, ওই প্রোডাক্টটার দাম এখন হয়ে গেছে 125 টাকা, তাহলে আপনাকে কত টাকা খরচ কমাতে হবে, আপনাকে রিডিউস করতে হবে 125 মাইনাস 100 মানে 25 টাকা। বিষয়টা বুঝিয়েন, একটু চিন্তা করেন। আগে আপনার তেলের দাম ছিল ধরেই নিলাম 100 টাকা, 25% দাম বেড়ে গেছে, তাহলে এখন দাম কত হয়েছে, 125 টাকা। যেই তেল আগে আপনি 100 টাকা কিনে খাইতেন, সেই তেলের এখন দাম আপনার 125 টাকা হয়ে গেল। এখন আপনার তো 125 টাকা নেই, আপনার আছে 100 টাকা, তাহলে এখন আপনার কয় টাকা খরচ কমাতে হবে বলেন তো। এখন আপনার তাহলে খরচ কমাইতে হবে 125 বিয়োগ 100 মানে 25 টাকা খরচ কমাতে হবে। এই যে 25 টাকা খরচ কমাচ্ছেন কখন, যখন তেলের দামটা হয়ে গেল 125 টাকা, তখন আপনি খরচ কমাচ্ছেন 25। তাহলে যখন তেলের দাম হয়ে যাবে 1 টাকা, তখন আপনার খরচ কমাবেন 25 ডিভাইডেড বাই 125। যখন তেলের দাম হবে 100, তখন আপনি খরচ কমাবেন কত, 25 বাই 125 গুণন কত, 100। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখেন, 25 পাচ্ছে 125, 5 20 100, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হলো 20। অ্যান্সার কত, অ্যান্সার হলো 20। ওকে, ঠিক আছে, একটু চিন্তা করে দেখেন। এখন এই ধরনের ম্যাথ আপনাকে একটু বলি, যদি ম্যাথের মধ্যে 25% দিয়ে দেয়, তাহলে আপনি যদি এই মানগুলো মনে রাখেন, যেহেতু আমরা আমাদের পেইড ব্যাচে কিন্তু এই সব ট্রিক দেখানো হবে। ওকে, দেখেন 25% বলে অ্যান্সার 20% দিয়ে দিবেন, যদি 10% বলে তাহলে অ্যান্সার দিবেন 9.09%। ওকে, এটা আপনার মাথায় রাখবেন। যদি 20% দিয়ে দেয় ম্যাথে, তাহলে 16.66%, এগুলো মনে রাখলেই হবে। আর যদি 15% দিয়ে দেয়, তাহলে 13.something% একটা রেজাল্ট আসবে। যাই হোক, তো এই 4টা মানই বারবার পরীক্ষায় দেয়, বিভিন্ন পরীক্ষায় নর্মালি এই মানগুলোই দেয়। তো আপনি যদি এই মানগুলো জানেন বা তোমরা যদি এই মানগুলো জানো, তাহলে দেখবা এই ধরনের ম্যাথ খুব সহজেই সলভ করতে পারবা। ওকে, ঠিক আছে, সো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটাতে কি বলছে দেখো। এই মেথড আমাকে বলতেছে সালেহা spends 40% of salary on food, 25% on house rent and 15% entertainment and 5% on conveyance. If her saving at the end of a month 1200, then her salary per month is, তার স্যালারি কত। আচ্ছা দেখি, 14% স্যালারি কিসে খরচ করছে, খাইছে, 25% বাসা ভাড়া দিছে, ঠিক আছে। ওকে, 15% সে আনন্দ করেছে, মজা করেছে, মাস্তি করেছে, তাই না। 15%, বাহ, সালেহা বেশ মজা করতে পছন্দ করে। আচ্ছা, 5% তার যে কনভেন্স সেখানে সে খরচ করছে, তাহলে সে টোটাল কতটুকু খরচ করে ফেলো দেখো তো। 40 আর 25 মিলে 65, 65 আর 15 মিলে কত হবে, 80, 80 আর 5 মিলে কত হবে, 85%। তাহলে 85% সে কিন্তু কি করে ফেলছে, খরচ করে ফেলছে। তার বাকি আছে কত, তার বাকি থাকলো 100 মাইনাস 85%, তাহলে তার বাকি থাকে হলো 15%। কত,
15% তার কিন্তু খরচ বাকি থাকে। এই যে তার খরচ বাকি আছে 15%, সেই টাকাটার মান কত? 1200। দেন দ্য স্যালারি পার মান্থ, তাহলে তার পার মান্থের স্যালারি বের করতে হবে। তাহলে ধরে নাও তার পার মান্থের স্যালারি হলো এক্স, কত? এক্স, আর তার রেস থাকে কত? 15%। তাহলে 15% অফ এক্স, এটার ভ্যালু কত? 1200 টাকা। তাহলে 15 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু যদি 1200 হয়, সেখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করতে পারবা না? কিভাবে করে বের করব? 1200, 100 এখানে নিচে আছে, উপরে পাঠিয়ে দাও। 15 উপরে আছে, নিচে পাঠিয়ে দাও। ওকে, 15 8 120 আর 0, 15 80 1200, 80 আর 100 মিলে 80, মানে 8000। কারণ কি, আমরা তো এই মাল্টিপ্লাইগুলো জানি। 80 100 কয়টা জিরো? 8 আর 1 8, 3টা জিরো আছে, 3টা জিরো বসাই দিচ্ছ। এই তো, এগুলো ছোটবেলা আমরা করে আসি, তাই না? সো এই ম্যাথগুলোই আসলে আসে। ঠিক আছে, দেখো কত সহজ সহজ। আশা করি কারো প্রবলেম থাকার কথা না, আশা করি কারো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি কারো প্রবলেম থাকে একটু আমাকে তোমরা জানাতেই পারো, জানাতেই পারো। ওকে, তোমরা কারো যদি এরপরেও প্রবলেম থাকে ইউ ক্যান সে মি, আমরা সলভ করে দিব। ওকে, পরের ম্যাথে যাই, একটু খেয়াল করে দেখেন। এই ম্যাথে আপনাকে বলছে দ্য কারেক্ট বার্থ পার রেট 1000 ইজ 32, অর্থাৎ প্রতি 1000-এ জনসংখ্যা বাড়তেছে 32 জন। হোয়ার এজ এ করেসপন্ডিং ডেথ রেট কত? 11 পার 1000, পার 1000-এ মারা যাচ্ছে 11। The net growth rate in terms of population increase in percentage, অর্থাৎ জনসংখ্যা যে বাড়তেছে সেটাকে পার্সেন্টেজ অর্থাৎ 100-তে প্রকাশ করতে বলছে। তাহলে 1000-এ যখন বাড়ে 32 জন, সেই 1000 মানুষে মারা যাচ্ছে কয়জন বলো তো? 11 জন। তাহলে সেই 1000 মানুষে নতুন করে মানে বেঁচে থাকতেছে কতজন? আলটিমেটলি বেঁচে থাকছে কতজন? 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 21 জন। তোমার কি আলটিমেটলি এইটা বাড়তেছে জনসংখ্যা, কারণ পৃথিবীতে আসলো তোমার 32 জন, পৃথিবী থেকে মারা চলে গেল 11 জন, তাহলে পৃথিবীতে বেঁচে থাকলো 21 জন, এবং এই 21 জন পৃথিবীর জনসংখ্যা বাড়িয়ে দিল। তাহলে দেখো এই 1000 জনে যদি জনসংখ্যা বেড়ে যায় 21 জন, তাহলে একজনের জনসংখ্যা বাড়বে কত? 21 ডিভাইডেড বাই 1000। তাহলে যেহেতু পার্সেন্টেজে বের করতে বলেছে, তাহলে 100, তাহলে 21 ইন্টু 100, নিচে 1000। এবার আমরা কি করব? এই দুটা জিরো আর এই দুটা জিরো কেটে দিলাম। তাহলে 21-কে যদি আমি 10 দ্বারা ডিভাইড করি, আমি যদি জানি 10 মানে নিচে যদি 10 100 1000 এরকম কিছু দ্বারা ডিভাইড করা থাকে, তাহলে এখানে কয়টা জিরো আছে ভাইয়া? একটা জিরো। তাহলে এখানে এক ঘর এই পাশে ডেসিমেল বসবে। তাহলে 2.1, এই যে দেখো তো 2.1 কথা অ্যান্সার আছে। হ্যাঁ, এই যে অ্যান্সার পেয়ে গেছি 2.1। ওকে, সো আশা করি এই যে দেখো বিউপিতে যে ম্যাথগুলো আসে এগুলো ক্লাস 6 7 8 9 এগুলো আমরা পড়েছি না? পড়েছি। সেইগুলোই জাস্ট কি ভাইয়া ইংলিশে আসছে। সো এগুলো নিয়ে আশা করি ভয়ের কিছু নাই, ভয়ের কোনো কারণ নাই। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার তোমরা খোকন ভাইয়াকে এই পেজে, রয়্যাল এডুকেশনের পেজে দেখতে পাবা, এবং আমরা যে মিশন বিউপি পেজ তোমাদের জন্য নিয়ে এসেছি সেখানে ইনশাআল্লাহ শুধু আমি না, এক ঝাঁক মেধাবী লোক, এক ঝাঁক সেরা শিক্ষক তোমাদের ক্লাস নেবেন, এবং তোমাদের বিউপি জয়ের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমরা কিন্তু আমাদের একটা বই পেয়ে যাচ্ছ, বিউপি পারফেক্ট বুক, যেখানে একদম বিউপি A to Z সাজেশন তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবা। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির ভর্তি পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজই সংগ্রহ করুন বিউপি পারফেক্ট কোশ্চিন ব্যাংক।